ঢাকা কলেজের ফোর্থ ইয়ার অনার্সের ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মাসুম ইকবাল, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ঢাকা কলেজ। তোমাদের ফোর্থ ইয়ার অনার্সের কোয়ান্টাম মেকানিক্সে স্ক্যাটারিং থিওরিটি আমি পড়াচ্ছিলাম। লাস্ট ক্লাসে আমি যতটুকু পড়িয়েছি তারপর থেকেই ধারাবাহিকভাবে আমি পরের অংশটি কন্টিনিউ করছি। তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যে স্ক্যাটারিং থিওরিতে আমরা আসলে পড়ছিলাম যে আমরা একটা টার্গেট নিউক্লিয়াসের উপরে পজিটিভ চার্জ পার্টিকেল আলফা কণা যখন আপতন করলাম, তখন ওই আলফা পার্টিকেলগুলো হচ্ছে নিউক্লিয়াস কর্তৃক স্ক্যাটার্ড, মানে বিক্ষেপিত হয়ে ডিফারেন্ট 3 ডাইমেনশন ডিরেকশনে যাচ্ছে, এবং অপোজিট ডিরেকশনে আমরা একটা ডিটেক্টর প্লেস করেছি। সেই ডিটেক্টরের থেকে আমরা যতটুক স্ক্যাটার্ড পার্টিকেলগুলোকে রিসিভ করছি সেটারই আর কোয়ান্টাম মেকানিক্যাল ডিরাইভেশন আমরা করছিলাম। তো চলো আজকে থিওরি যেটা পড়ছিলাম তার পরের অংশটি কন্টিনিউ করি। দেখো, লাস্ট ক্লাসে আমরা ইকুয়েশন 8 এনেছিলাম এবং তোমাদেরকে একটু মনেও করিয়ে দিচ্ছি যে স্ক্যাটারিং থিওরির শুরুতে আমরা কিন্তু দেখো এখানে একটা আমরা টার্গেট নিউক্লিয়াস দেখাচ্ছি ইয়েলো কালারে যেটা, এবং আলফা কণা পজিটিভলি চার্জ পার্টিকেল। সো আলফা কণা যখন টার্গেট নিউক্লিয়াসের কাছে দিয়ে যাবে সে স্ক্যাটার্ড হবে। সো যত কাছে যাবে স্ক্যাটার্ড অ্যাঙ্গেলের পরিমাণটা তত বেশি হবে। সো সেই কনসেপ্টে আমরা স্ক্যাটার্ড পার্টিকেলের কারেন্ট ডেনসিটি বের করেছিলাম ইকুয়েশন নাম্বার 8-এ। এখন দেখো, আমরা বলছি হচ্ছে dn by dt that is proportional to ji incident কণার, মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে, ধরো এটা টার্গেট নিউক্লিয়াস আর এখান থেকে পজিটিভলি চার্জ আলফা কণাগুলো এখানে আসছে। তো এই আলফা কণার তোমার কারেন্ট ডেনসিটিটা যত বেশি হবে, যে ইনসিডেন্টটা এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি অফ ইনসিডেন্ট ওয়েভ না বলে আমরা ইনসিডেন্ট বিম বললে ভালো হয়। ওয়েভ না বলে আমি বিম বলছি, ইনসিডেন্ট বিম। কেন, আমি তোমাকে এটার ব্যাখ্যাটা দেই যে ইনসিডেন্ট বিম মানে হচ্ছে এই যে আলফা কণাগুলো যে আসছে বাম পাশ থেকে টার্গেট নিউক্লিয়াসকে হিট করার জন্য, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে প্রতি এক সেকেন্ডে কী পরিমাণ আলফা কণা হচ্ছে আপতিত রশ্মির মধ্যে আছে, এটাকে আমরা বলছি যে আইএনসি, ইনসিডেন্ট। আর ডি ওমেগাটা হচ্ছে তোমার, আমরা ডেফিনেটলি অপোজিট সাইডে দেখো, এই টার্গেট নিউক্লিয়াসের ঠিক অপোজিট সাইডে আমরা একটা ডিটেক্টর রেখেছি না, একটা স্ফেরিক্যাল রিং ডিটেক্টর বলে এটাকে। তো এই রিং ডিটেক্টর টার্গেটের সাথে যত কোণ উৎপন্ন করে, মানে এটা ডেভিয়েশন যখন হচ্ছে, দেখো কত অ্যাঙ্গেলে ডেভিয়েশন হচ্ছে। এই যে এই সলিড অ্যাঙ্গেলটাই হচ্ছে ডি ওমেগা, এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলটা হচ্ছে, প্রথম দিনই আমি বলেছিলাম এটা একটা ত্রিমাত্রিক অ্যাঙ্গেল। সো আমরা তাহলে লিখতে পারি না যে প্রতি সেকেন্ডে ডিটেক্টরে, আচ্ছা এখানে dn by dt হচ্ছে দ্য পার্টিকেল, আচ্ছা স্ক্যাটার্ড পার্টিকেল, এভাবে বলি, দ্য স্ক্যাটার্ড পার্টিকেল রিসিভড পার সেকেন্ড পার ইউনিট টাইম ইন দ্য ডিটেক্টর। সো ডিটেক্টরের প্রতি সেকেন্ডে কতগুলো কণা রিসিভড হচ্ছে সেটা হচ্ছে dn by dt। ওকে, আচ্ছা আসো এখন আমরা এই যে dn by dt ইকুয়াল টু, যেহেতু আমাদের প্রপোর্শনাল, সো আমরা প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে নিয়ে আসলাম সিগমা, একটা কনস্ট্যান্ট যেটা থেটার উপরে নির্ভর করে, এবং যে ইনসিডেন্ট ডি ওমেগা, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 9, where
খেয়াল করো সিগমা থেটা যেটা, সিগমা থেটাটাকে আমরা কি বলছিলাম? সিগমা থেটা ইজ কল্ড দি scattered cross section, ঠিক আছে কি? আচ্ছা, এইটা স্পেসিফিক ক্ষেত্রে এটা ধ্রুবক ধরে নিচ্ছে আমরা। আবার খেয়াল করো ডি ওমেগা সংজ্ঞা অনুযায়ী বাই ডেফিনেশন আমরা কি বলতে পারি? ডি ওমেগা ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। এটা একটা স্ফেরিক্যাল, একটা স্ফিয়ারের কথা। স্ফিয়ার আর সার্কেল কিন্তু এক জিনিস না, স্ফিয়ার হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্র। সো আমি ত্রিমাত্রিক তো আসলে এরকম টু ডাইমেনশনাল পেজে তো আঁকা যায় না, তারপর আমি একটু বোঝানোর জন্য আঁকছি যে ব্যাপারটা হচ্ছে এরকম একটা কেস। দেখো এটা একটা ফুটবল চিন্তা করো। তো ফুটবলের সেন্টার থেকে আমরা সারফেসের উপরে এরকম একটা মানে আমি একটা কোণ আঁকলাম। এই যে কোণটা তৈরি হলো এই কোণটা কিন্তু ত্রিমাত্রিক কোণ, এটাকে আমরা বলছি ডি ওমেগা। আর ওই যে ভায়োলেট কালারের ফুটবলের যে সারফেসটা, এই সারফেসের ক্ষেত্রফল হচ্ছে ডিএস আর রেডিয়াস হচ্ছে আর। সো সম্পর্কটা সলিড অ্যাঙ্গেলে সম্পর্কটা হচ্ছে এরকম। তাহলে আমি এখন লিখতে পারি কি? আমি লিখতে পারি dn বাই ডিটি ইজ ইকুয়াল টু সিগমা থেটা জে ইনসিডেন্ট, ইকুয়েশন 9 থেকে আমরা লিখছি ডিএস বাই আর স্কোয়ার। সো আমরা এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 10। ওকে, বাট তুমি একটা জিনিস খেয়াল করো তো, স্ক্যাটার্ড কারেন্ট ডেন্সিটি কত হবে? স্ক্যাটার্ড কারেন্ট ডেন্সিটি মানে হচ্ছে ইনসিডেন্ট যে পার্টিকেলগুলো আসলো, এটা বিক্ষেপিত হওয়ার পরে ডেফিনেটলি প্রতি একক ক্ষেত্রফলে সেটা ডেফিনেটলি ডিফারেন্ট হয়ে যাবে বিক্ষেপণের কারণে, কারণ সারফেস এরিয়া অনেক বেড়ে যাচ্ছে রাইট সাইডে। টার্গেট নিউক্লিয়াসকে হিট করার পরে রাইট সাইডে সারফেস এরিয়া কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, যেটা আমরা সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে স্ক্যাটার্ড কারেন্ট ডেন্সিটিকে আমরা কি লিখতে পারি? স্ক্যাটার্ড কারেন্ট ডেন্সিটি হচ্ছে, আমরা এটাকে স্ক্যাটার্ড এভাবে লিখি, স্ক্যাটার্ড কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু, দেখো তো ডিএন বাই ডিটি যেটা আমাদের ইকুয়েশন 10 লেফট সাইডে ছিল, ডিভাইডেড বাই ডিএস। ডিএন বাই ডিটি মানেটা কি? এই কথাটা আবার মনে করিয়ে দিচ্ছি। ডিএন বাই ডিটি মানে হচ্ছে ডিটেক্টর কর্তৃক একক সময়ে কি পরিমাণ পার্টিকেল রিসিভ হচ্ছে। তাহলে এটা হচ্ছে particle received by the detector per unit time। তাহলে ডিটেক্টর কর্তৃক একক সময়ে কত পরিমাণ পার্টিকেল রিসিভ হচ্ছে। আর এটাকে যদি আমরা ডিএস দ্বারা ডিভাইড করি তাহলে বলো তো এটাই কি কারেন্ট ডেন্সিটি না? কারণ কারেন্ট ডেন্সিটির মানেটা কি? কারেন্ট ডেন্সিটির অর্থ হচ্ছে প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কি পরিমাণ কণা তুমি রিসিভ করছো। তো ডিএন বাই ডিটিটা শুধুমাত্র তো একক সময়ে রিসিভ, একক ক্ষেত্রফলের কথা, মানে যে কোনো ক্ষেত্রফলে। সো ডিএস দ্বারা ভাগ করলেই তো এটাই তো স্ক্যাটার্ড কারেন্ট ডেন্সিটি হবে। সো আমরা দেখো লিখতে পারি ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু জেএসসি মানে স্ক্যাটার্ড ইন্টু ডিএস। তাহলে এটাকে আমরা একটু ডিরাইভ করি, এটাকে আর একটু এলোবোরেট করি, জেএসসি ইন্টু ডিএস রাইট সাইডে যেটা ছিল ইকুয়াল টু ডিএন বাই ডিটি। আবার তো ইকুয়েশন 10 থেকে কি লিখছি দেখো তো, সিগমা থেটা জে ইনসিডেন্ট ইন্টু ডিএস বাই আর স্কোয়ার। এখানে লিখে রাখি যে ফ্রম ইকুয়েশন 10, আমরা ইকুয়েশন 10টা এখানে ইউজ করলাম। সো এখন দেখো আমরা ফাইনালি লিখতে পারি কি? এখন আমরা ফাইনালি দেখো লিখতে পারি হচ্ছে ইকুয়েশন 8 এবং ইকুয়েশন 10কে ব্যবহার করো। ইকুয়েশন 8 যদি এখানে ব্যবহার করি, ইকুয়েশন 8টা আবার একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো ইকুয়েশন 8টা কোথায় ছিল? এই যে আমাদের ইকুয়েশন 8।
সো এখন ইকুয়েশনের এইটের এই যে স্ক্যাটার যেটা এই পার্টটা আমরা এখন এই লাস্ট যে ইকুয়েশনটা লিখেছি এখানে আমরা ব্যবহার করব। তাহলে আমি যদি ব্যবহার করি তাহলে কি দাঁড়ায় একটু দেখো, একটু যদি দেখি, যে স্ক্যাটারটা হচ্ছে এইচ কাট কে বাই এম আর স্কোয়ার এন অ্যাবসোলিউট এফ থেটা অ্যাবসোলিউট স্কোয়ার is equal to sigma theta j incident into আচ্ছা রাইট সাইড এবং লেফট সাইডে ডিএস এবং ডিএস ক্যান্সেল, সো 1/r²। আচ্ছা এই পার্টটা কোথা থেকে পেলাম? এটা পেলাম ফ্রম ইকুয়েশন 8টা ব্যবহার করেছি। তাহলে এখানে কি আরেকটু সিম্পলিফাই করতে পারি কোথাও? সিম্পলিফাই যদি করি, আচ্ছা সিম্পলিফাই যদি করি তাহলে এইচ কাট তো থেকে যাচ্ছে, একটু অপেক্ষা করো। আচ্ছা আচ্ছা এখন দেখো লেফট সাইডের যে পার্টটা আমরা পেলাম সেটা কি, যে ইকুয়েশন 7 ব্যবহার করি। ইকুয়েশন 7টাতে একটু আমি দেখি ইকুয়েশন 7 কি ছিল, একটু অপেক্ষা করো। হ্যাঁ এটা হচ্ছে ইকুয়েশন 7, এইচ কাট কে বাই এম এন স্কোয়ার, এইচ কাট কে বাই এম আর স্কোয়ার। খেয়াল করো তো, তাহলে আমাদের এই যে লাস্ট ইকুয়েশনটা আনলাম এইচ কাট কে বাই এম ইন্টু এন স্কোয়ার, আমি একটু অন্য কালারে দেখাই, এইচ কাট কে এম এন স্কোয়ার। দেখো তো এইটা কি আমাদের হচ্ছে ইকুয়েশন 7 ছিল। সো আমরা লেফট সাইডে আর স্কোয়ার, একটু যদি খেয়াল করো লেফট সাইডের যে আর স্কোয়ার রাইট সাইডের আর স্কোয়ারকে ক্যান্সেল করে দিলাম। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি যে ইনসিডেন্ট এফ থেটা স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা থেটা জে ইনসিডেন্ট। আচ্ছা এটা হচ্ছে ইউজিং ইকুয়েশন 7। লাস্ট ক্লাসে তোমরা যারা ক্লাস করেছো খেয়াল করেছো এটা। আচ্ছা এবার দেখো জে ইনসিডেন্ট আর জে ইনসিডেন্ট রাইট সাইড লেফট সাইড ক্যান্সেল আউট। তাহলে ফাইনালি আমি সিগমা থেটা কি লিখতে পারি, কি সিগমা থেটা ইজ ইকুয়াল টু এফ থেটা স্কোয়ার। আচ্ছা এটাই হচ্ছে, দিস ইজ দ্য কোশ্চিন। অনেক সময় যদি এরকম চায় যে স্ক্যাটার্ড ক্রস সেকশন এবং স্ক্যাটার্ড অ্যাম্প্লিটিউড এই দুটার মধ্যে রিলেশনশিপটা কি, তাহলে তোমরা ডেফিনেটলি এই ইকুয়েশনটা লিখে দিলেই হয়ে যাবে এই পর্যন্ত। দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্ক্যাটার্ড ক্রস সেকশন and scattered amplitude। তার মানে একটা জিনিস খেয়াল করো যে স্ক্যাটার্ড অ্যাম্প্লিটিউডের স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে স্ক্যাটার্ড ক্রস সেকশন। তার মানে ইন এ সেন্স এটা প্রপোর্শনাল বলা যায়। তার মানে স্ক্যাটার্ড অ্যাম্প্লিটিউড যত বাড়বে স্ক্যাটার্ড ক্রস সেকশনও কিন্তু তত বেড়ে যাবে। আচ্ছা এগেইন দেখো খেয়াল করো তো, again scattered amplitude is represented by d sigma by d omega। so আমরা তাহলে লিখতে পারি না d sigma d omega is equal to f theta স্কোয়ার। এই যে উপরের যে ইকুয়েশনটা আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করে লিখতে পারি। আচ্ছা এই ইকুয়েশনটার একটা নাম্বার দিই, আগেরটা ছিল 10, আমরা এটাকে 11 দিচ্ছি। তাহলে দেখো ইউজিং ফ্রম ইকুয়েশন 11 ইউজ করলাম, তাহলে লিখতে পারি দেয়ারফর
তাহলে আমাদের এখন টোটাল ক্রস সেকশনটা কত? দেয়ারফর টোটাল ক্রস সেকশন সিগমা টোটাল is equal to integration d sigma by d omega 0 থেকে 2 পাই 0 থেকে পাই, কারণ আমাদের এখানে ডাবল দুইটা ইন্টিগ্রেশন, দুইটা ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন, একটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল আর একটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল, এবং দুইটাই কিন্তু পোলার কোঅর্ডিনেট। থিটা এবং ফাই হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো যে পোলার কোঅর্ডিনেটে কি রিপ্রেজেন্ট করে। সো ইন্টিগ্রেশনে আমরা প্রথম যে ইন্টিগ্রেশন, অর্থাৎ আমরা যদি ফাইয়ের কথা বলি, ফাইয়ের যেহেতু তোমরা জানো যে 0 থেকে 2 পাই পর্যন্ত ডি ফাইকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তার সর্বোচ্চ লিমিট হচ্ছে 2 পাই, মানে 360 ডিগ্রি। সো এই জন্য আমাদের ফার্স্ট যে ইন্টিগ্রেশন ডি ফাইয়ের, সেটার ভ্যালু 2 পাই আসলো এবং এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম। সেকেন্ড ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্ত এফ থেটার মান ভ্যারি করতে পারে। সো এই জন্য আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে এরকম হবে। সো আমরা সিগমা টোটাল যে ইকুয়েশনটা পেলাম সেটা আসলে এইটা, দিস ইজ দ্য টোটাল ক্রস সেকশন। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিরাইভেশন। এটা এক্সামে আসলে অনেক বেশি মার্কের কোশ্চেন হিসাবে আসে। সো আশা করি যে তোমরা এই কোশ্চেনটা অ্যানালাইজ করে লিখতে পারবে। আসো আজকে আমরা আরেকটা জিনিস একটু শুরু করি, সেটা হচ্ছে দ্য পার্শিয়াল ওয়েভ মেথড অফ স্ক্যাটারিংয়ের আমরা পার্শিয়াল ওয়েভ মেথডটা শুরু করছি। অ্যাকচুয়ালি it is the representation of plane wave to partial wave. We know, আমরা আগে থেকেই যেটা জানি, প্লেন ওয়েভ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, প্লেন ওয়েভের ওয়েভ ফাংশন সাই, তো ওয়েভ ফাংশন খুব ভালো জানো, এটাকে আমরা পাশে লিখেও দিচ্ছি, আমরা ওয়েভ ফাংশন বা স্টেট ভেক্টরও বলে, এটাকে e⁻i⁻k⁻r এই ফর্মে লিখলাম। সো একমাত্রিক ক্ষেত্রে আমরা এটাকে e⁻ik⁻z ধরে নিতে পারি। তাহলে দিস ইজ দ্য সলিউশন অফ দি শ্রোডিঙ্গার ইকুয়েশন, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের মেইন যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের কথা বলছি। এই উপরের যে ইকুয়েশনটা লিখলাম এটা হচ্ছে মানে ওয়ান ডাইমেনশনাল, শুধু জেড অ্যাক্সিসে চলমান একটা কণার ক্ষেত্রে প্লেন ওয়েভের সলিউশন, কিসের সলিউশন? শ্রোডিঙ্গার ইকুয়েশন। এবং শ্রোডিঙ্গার ইকুয়েশনটা নিশ্চিতভাবে তোমাদের মনে থাকার কথা, ডেল্টা স্কোয়ার সাই প্লাস 2me বাই h কাট স্কোয়ার সাই ইকুয়াল টু 0, যেটাকে আমরা সিম্পলি লিখি অনেক সময় ডেল্টা স্কোয়ার সাই প্লাস কে স্কোয়ার সাই ইকুয়াল টু 0। এখানে কে স্কোয়ারটা কি? কে স্কোয়ারটা হচ্ছে 2me বাই h কাট স্কোয়ার। এটা তোমরা যদি আগের যেই সলিউশনটা জাস্ট সম্পূর্ণ, আমরা যেই প্রুফটা একটু আগে করলাম, এটার শুরুতেও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে ডিরাইভ করেছিলাম, মানে কে স্কোয়ারকে ধরে নিয়েছিলাম এইভাবে। তাহলে এখন সলিউশন তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে EIKZ, যেটাকে আমরা লিখতে পারি EKR cos থিটা, পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে নিয়ে। এবং এটার হচ্ছে সিরিজ সলিউশন হচ্ছে, সিরিজ ফর্মে যদি লিখি L ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আর থিটা এবং ফাই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, ফর প্লেন ওয়েভের জন্য কি হয়, ইচ প্লেন
each plane is symmetrical to the transmission axis, মানে আমাদের যে ইনসিডেন্ট ওয়েভটা যাচ্ছে সেই ইনসিডেন্ট ওয়েভের একটা আমরা অ্যাক্সিস যদি মনে মনে চিন্তা করি, তাহলে প্লেন ওয়েভ হচ্ছে ওই অ্যাক্সিসের সব দিক থেকে প্রতিসম। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সব দিকে একই রকম। তাহলে আমরা সেই ক্ষেত্রে তাহলে আমরা এইটা কি বলতে পারি না যে ফাইটা তাহলে ধ্রুবক, কনস্ট্যান্ট। সো দ্য simple form of solution of ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 যেটা আমরা একটু আগে লিখলাম এটাকে আরেকটু সিম্পলিফাইড ফর্মে যদি আমরা লিখি, দেখো ইকুয়েশন 1 থেকে e টু দি পাওয়ার i k z e টু দি পাওয়ার i k r cos theta, সো l ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত a l j l k r PL cos theta, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2, where r যেটা ছিল is the ir is the solution of spherical বেসেল ইকুয়েশন। নিশ্চয়ই তোমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে লিজেন্ডার ইকুয়েশন, বেসেল ইকুয়েশন এগুলো সম্বন্ধে খুব ওয়েল নন। সো ফিজিক্সে আসলে লিজেন্ডার বা বেসেল ফাংশনগুলো হচ্ছে এরকম যে এইটা আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ফিজিক্সে তোমরা যখন আগের ক্লাসগুলোতে পড়েছো ম্যাথমেটিক্স ফিজিক্স, তখন কিন্তু লিজেন্ডার ইকুয়েশন এবং বেসেল ইকুয়েশনগুলো কিন্তু একটা স্পেসিফিক ফরম্যাটে। সো এটা ডিরাইভ করা তোমরা শিখেছো, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে, হায়ার ক্লাসগুলোতে আমরা যেটা করি যে লিজেন্ডার ইকুয়েশন, বেসেল ইকুয়েশনগুলো কেন এত পপুলার, কারণ এইগুলো হচ্ছে আমাদের ফিজিক্সের এই ফরম্যাটটা খুবই কমন ফরম্যাট এবং এই ফরম্যাটটা অনেক ডিরাইভেশনেই চলে আসে। তখন আমরা করি কি, এক্স্যাক্টলি ফরম্যাটটা মেলার সাথে সাথে বেসেল ফাংশন এবং লিজেন্ডার ফাংশনকে আমরা ডিরাইভেশন ছাড়া ডাইরেক্ট মানে মুখস্থ লিখে ফেলি, কারণ আমরা আসলে এই ডিরাইভেশনগুলো ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আগেই করেছি এবং এই ফরম্যাটটা রেডি যে তোমার ইকুয়েশন যদি এটা হয় তুমি সলিউশন এইটা লিখবা। সো এই ক্ষেত্রে আর থেটা হচ্ছে বেসেল ইকুয়েশনের সলিউশন, এবং থেটা যেটা থেটা ইজ দ্য সলিউশন অফ লেজেন্ডার্স ইকুয়েশন। সো আমরা তাহলে এটা ডাইরেক্ট ইউজ করতে পারবো। তো আমরা নেক্সট ক্লাসে এই সলিউশনগুলোকে লিজেন্ডার ফাংশন এবং বেসেল ফাংশন দিয়ে কীভাবে আরেকটু প্রসিড করা যায় ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।